জিওএডু অনলাইন ক্লাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দশম শ্রেণীর নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। পূর্বের ভিডিওতে আমরা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করেছি। আজকে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করব। নদীর এই সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি নদীর যে তিনটি গতি আছে, উচ্চ, মধ্য এবং নিম্ন, এই উচ্চ গতিতে ক্ষয়িত পদার্থগুলি এবং মধ্য গতিতে ক্ষয়িত পদার্থগুলি, এই দুই ক্ষয়িত পদার্থগুলি নিম্ন গতিতে এসে জমা করে। এই জমা করার ফলে যে ভূমিরূপগুলো আমরা দেখতে পাই, সেই ভূমিরূপগুলোকে আমি এখানে তুলে ধরেছি এবং প্রত্যেকটা ভূমিরূপ আমি আলোচনা করব। চিত্রতে এই যে ভূমিরূপগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা ভূমিরূপ আমরা আলোচনা করব। দেখি কি কি ভূমিরূপ আছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত। প্রথম ভূমিরূপ হলো নদীর পলল শঙ্কু ও পলল ব্যাজনী। পলল শঙ্কু, পলল দ্বারা যে শঙ্কু গঠিত হয়। নদীর উচ্চ গতিতে বাহিত পলি, বালি, নুড়ি, কাঁকর ইত্যাদি যখন পার্বত্য পাদদেশে অর্থাৎ নিম্নভূমিতে এসে জমা করে, তখন যে ভূমিরূপটা সৃষ্টি করে, তখন সেটাকে বলা হচ্ছে পলল শঙ্কু। এই পলল শঙ্কু খুব সংকীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করার জন্য এবং সঞ্চয় করার জন্য এটা দেখতে শঙ্কু আকৃতির, তাই এটাকে বলা হয় পলল শঙ্কু। পরবর্তীতে এই পলল শঙ্কু সঞ্চিত পদার্থগুলো যখন তুলনামূলক আরো বেশি কম ঘনত্ব যুক্ত হয়, তখন আবার সঞ্চয় কার্য করতে থাকে এবং ধীরে ধীরে যখন বিশাল অঞ্চল জুড়ে বৃত্তাকার যে ভূমিরূপ গঠন করে, তখন সেটাকে বলা হয় পলল ব্যঞ্জনী। ব্যঞ্জনী কথার অর্থ হলো ইংরেজি ফ্যান, এর অর্থ হলো ব্যঞ্জনী বা পাখা। এই হাত পাখার ন্যায় যে ভূমিরূপ গঠন করছে এবং পরবর্তীতে এর উপর দিয়ে ছোট ছোট নদী প্রবাহিত হয়, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে পলল ব্যঞ্জনী। পাশের চিত্রতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিশাল আকৃতি সঞ্চয় কার্য অর্ধ বৃত্তাকার, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে পলল ব্যঞ্জনী। ঠিক এই পলল ব্যঞ্জনী যখন একসঙ্গে অনেকগুলো সঞ্চয় কার্য করে একসঙ্গে পরপর অনেকগুলো পলল ব্যঞ্জনী থেকে থাকে, তখন সেটাকে বলা হয় পিডমন্ট। আর এই ধরনের সঞ্চয় কার্য যখন শুষ্ক মরু অঞ্চলে হয়ে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে বাজাদা। আশা করি পলল শঙ্কু এবং পলল ব্যজনী বোঝাতে পারলাম। পলল শঙ্কু এবং পলল ব্যজনী আলাদা, দুটো এক নয়। পরবর্তী ভূমিরূপে আমরা দেখে নেব কি আছে। পরবর্তী ভূমিরূপে আমরা দেখতে পাচ্ছি নদী বাঁক ও মিয়েন্ডার। মিয়েন্ডার শব্দটি তুরস্কের মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে এই নামকরণ করা হয়েছে। এই নদীটির বৈশিষ্ট্য হলো এই নদীটি বাঁকা, অতিরিক্ত বাঁকবহুল। তাই এই নদীটার বৈশিষ্ট্য অনুসারে যে সমস্ত নদীর মধ্যে আমরা এই বাঁক দেখতে পাই তাদের মিয়েন্ডার বলা হয়। পাশের যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে নদীর অতিরিক্ত বাঁক থাকার জন্য এই নদীটিকে বলা হচ্ছে মিয়েন্ডার ভূমিরূপ, অর্থাৎ মিয়েন্ডার আকৃতির নদী। পাশের বাঁ দিকের চিত্রটা সে একই রকম, খুবই বাঁকা নদীপথ। এই ধরনের নদীপথকে বলা হচ্ছে মিয়েন্ডার। আশা করি নদী বাঁক ও মিয়েন্ডার সম্পর্কে ধারণা দিতে পারলাম। পরবর্তী ভূমিরূপ আমরা দেখব কি আছে। পরবর্তী ভূমিরূপ হলো অশ্বক্রাকৃতি হ্রদ। অশ্বক্রাকৃতি হ্রদ বলতে আমরা কি বুঝি? অশ্ব কথার অর্থ হলো ঘোড়া, আর তার খুর অর্থাৎ পায়ের যে খুর থাকে, সেই পায়ের খুরটার আকৃতি হলো এই এরকম, ঠিক অর্ধচন্দ্রাকৃতির এই যে ভূমিরূপ, এটাকে বলা হচ্ছে অশ্বক্রাকৃতি ভূমিরূপ বা অশ্বক্রাকৃতি হ্রদ। এর ভিতরে জল থাকছে। পাশের চিত্রতে দেখো, প্রথমে নদী এক নাম্বারে প্রবাহিত হচ্ছে, সোজা পথে প্রবাহিত হচ্ছে নিম্ন গতিতে, অর্থাৎ নদী নিম্ন গতিতে সোজা পথে প্রবাহিত হচ্ছে। তারপর আস্তে আস্তে সামনের অংশে সঞ্চয় কার্যের ফলে বাধা তৈরি হচ্ছে এবং নদী বাঁক সৃষ্টি করেছে।
এই বাঁক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এই বাঁক ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। 4 নম্বরে আমরা দেখছি এই বাঁক অংশটা বিচ্ছিন্ন করেছে এই সোজা নদী পথে প্রবাহিত হয়ে। পরবর্তীতে আমরা দেখব যে এই নদীটা আবার পুনরায় সোজা পথে এবং এই অংশটা আলাদা একটা অংশ, বিচ্ছিন্ন অংশ হিসাবে পড়ে আছে। বাঁদিকের এই চিত্রটা দেখতে পাচ্ছ, পাশের এই অংশগুলো পড়ে আছে জল সমৃদ্ধ যে অংশ, এই অংশগুলোকে বলা হচ্ছে অশ্বপ্রাকৃতিক হ্রদ। অশ্বের ঘোড়ার খুরের ন্যায় যে হ্রদ, হ্রদ আমরা জানি জল চারিদিক স্থল এবং মাঝখানে জল দ্বারা বেষ্টিত অংশ, সেটা হচ্ছে হ্রদ এবং সেটা প্রাকৃতিক নিয়মে হবে এবং অর্ধচন্দ্রাকৃতির হবে। নদীর কাছাকাছি সৃষ্টি হবে নদীর একটা বিচ্ছিন্ন অংশ। এটা এই অশ্বপ্রাকৃতি আমরা দেখতে পাই মুর্শিদাবাদের মতিঝিল, যে এখানে পার্ক গড়ে উঠেছে মতিঝিল, সেই জায়গাটা হলো অশ্বপ্রাকৃতি হ্রদের একটা উদাহরণ। পরবর্তী ভূমিরূপ আমরা চলে আসবো 4 নম্বরে, নদীর চর ও নদী দ্বীপ। নদী নিম্ন গতিতে বাহিত নুড়ি কাঁকর বালি যখন তার নদীর মধ্যস্থ অর্থাৎ নদীর মাঝখানে একটা উঁচু অংশ গড়ে তোলে বালি দ্বারা গঠিত অংশ, সেই উঁচু অংশটাকে বলা হচ্ছে নদীর চর। আর এই চর যখন ধীরে ধীরে আরো বিশাল আকৃতি নেয় এবং পরবর্তীতে ছোটখাটো গাছপালা জন্মায়, তখন সেটা নদীর দ্বীপে রূপান্তরিত হয়। পরবর্তী ভূমিরূপ 5 নম্বর, প্লাবন ভূমি। প্লাবন ভূমি, প্লাবনের ফলে গঠিত ভূমি। নদী নিম্ন গতিতে প্রবাহ পথে যখন বয়ে চলে, তার নুড়ি কাঁকর বালি পলি প্রভৃতির সংমিশ্রণে যে জল আছে এবং পরবর্তীতে নদীর প্রবাহ পথের বাধার কারণে বা জলের বৃদ্ধির কারণে বন্যা হলে দুই কূল ছাপিয়ে জল দুই দিকে বন্যার সৃষ্টি করে। আর এই বন্যা যখন বারবার হতে থাকে এবং সেই নুড়ি কাঁকর বালিগুলি এই অংশগুলোতে সঞ্চয় করতে থাকে, এই অংশগুলোতে সঞ্চয় করতে থাকে, তার ফলে এই যে ভূমিরূপটা তৈরি হয়, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে প্লাবন ভূমি। আশা করি বোঝাতে পারলাম। পরবর্তী ভূমিরূপ হলো স্বাভাবিক বাঁধ। 6 নম্বর, প্লাবন ভূমির পাশেই দেখো এই অংশটা উঁচু একটা পাড়ের মতো একটা অংশ আছে। নদীতে আমরা স্বাভাবিকভাবে দেখে থাকি নদীর দুই দিক ঠিক বাঁধানো পাড়ের মতো যে অংশটা, সেটা হলো নদীর স্বাভাবিক বাঁধ। এই পাড়ের মতো এই অংশটাকে নদী নিজেই সৃষ্টি করেছে। এটা নদীর নিম্ন সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। পলি বালি নুড়ি কাঁকর দ্বারা সঞ্চয় কার্যের ফলে উঁচু পাহাড়ের সৃষ্টি করেছে। এখানে দেখো এই অংশটা জল আছে এবং দুই দিকে খাড়া অংশ যে সঞ্চিত নুড়ি কাঁকর বালি দ্বারা গঠিত ভূমিরূপ, সেটা হলো নদীর স্বাভাবিক বাঁধ। পরবর্তী ভূমিরূপ হলো খাড়ি। নদীর নিম্ন গতিতে মোহনার কাছে মিলিত সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার সময় দেখা যাচ্ছে যে নদী একটি সংকীর্ণ পথে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, বিচ্ছিন্ন হয়ে ছড়িয়ে যাচ্ছে। এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো নদীর খাড়ি। এই খাড়ি অংশটাতে মৎস্যজীবীদের খুবই, তাই মৎস্যজীবীদের কাছে খাড়ি বিশেষ গুরুত্ব আছে। পরবর্তী ভূমিরূপ আমরা দেখব কি আছে। পরবর্তী ভূমিরূপ হলো বদ্বীপ। নদী নিম্ন গতিতে মোহনার কাছে সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার সময় নুড়ি কাঁকর বালি প্রভৃতি যখন সঞ্চয় করে বাংলা ব অক্ষরের মতো এবং গ্রিক এই ডেল্টা অক্ষরের মতো যে ভূমিরূপটা গঠন করছে, এই ভূমিরূপটাকে বলা হচ্ছে বদ্বীপ। এই যে ভূমিরূপগুলো আমরা দেখতে পাচ্ছি, এরা হলো বদ্বীপ। আর এখানে এই ভূমিরূপটা গড়ে ওঠে নদীর মোহনায়, যেখানে সমুদ্রের সঙ্গে মিলিত হচ্ছে। এই বদ্বীপ নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব কত ধরনের বদ্বীপ আছে এবং তাদের বিভিন্ন বদ্বীপের গঠন সম্পর্কে আমরা জানবো।
তাহলে এই যে ভূমিরূপগুলো নিয়ে আলোচনা করলাম, কোনো রকম বুঝতে অসুবিধা হলে ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। ধন্যবাদ।